এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। Your loved one, the black man. তুমি যে ফারহাদের কথা বলেছিলে আমাদের, যাকে তুমি ভীষণ পছন্দ করো, যে ভীষণই খারুস, আর হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, যে যেখানে সেখানে টপকে পড়ে তোমার সামনে, সেই ফারহাদ বিগ বয় আসছে আমার সাথে। ছেলের দিকে তাকিয়ে ঠিক বোঝা যাচ্ছে না সে এই মুহূর্তে কি অবস্থায় আছে। শুকনো ঢোক গিলছে বারবার, চোখ খিচে বন্ধ করে দুই আঙ্গুল দ্বারা কপালে স্লাইড করে। আসিলের এখন মনে হচ্ছে হাত পা ছড়িয়ে ছিটে কান্না করতে, জিভ দিয়ে ঠোঁট ভিজে এইদিক ওইদিক তাকে মেয়েটিকে আস্তে করে জিজ্ঞেস করল, কোথায় সে? ঠিক তোমার পেছনে। আসিল তার চিরচেনা মানুষের আওয়াজে কেঁপে উঠে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। আসিল আস্তে করে উঠে দাঁড়ালো, দৌড়ানোর জন্য প্রস্তুতি নিয়ে জোরে শ্বাস টেনে পা বাড়ালো দৌড় দেওয়ার জন্য, কিন্তু তার ফুটে কপাল। দৌড়ানোর আগে আসিল তার পেটে বলিষ্ঠ হাতে চাপ অনুভব করল। ফারহাদ একটানে আসিলের পিঠ নিজের প্রশস্ত বুকের সাথে চেপে ধরে আসিল আর ফারহাদের সেই ধরনের গতিবিধি পর্যবেক্ষণ করে সবগুলি বাচ্চারা খিলখিল করে হেসে উঠে হাত তালি দিয়ে বাজাতে লাগলো। আসিল ঠোঁট উল্টে বাচ্চাদের মতো কাঁদো কাঁদো চেহারা বানিয়ে মনে মনে নিজেকে বকা দিয়ে বলল, নাও আসিল, বোঝো ঠেলা। নিজের মনের কথা চেপে রাখতে না পেরে বাচ্চাদের বলেছ। তুমি আর কোথাও বলার জায়গা পাওনি। ভেবেছিলাম বাচ্চাদের বলবো আর ওরা কিছুক্ষণ পরেই ভুলে যাবে, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম এরা বাচ্চা না, চৌবাচ্চা। ইস, আমি ফরহাদকে পছন্দ করি, এটাও এই খাটাসটা জেনে গেছে। আব তেরা ক্যা হোগা আসিল? ফারহাদ কিছুটা ঝুঁকে আসিলের কানের কাছে ফিসফিস করে বল, আসিল কি এত ভাবছো মিস? এইসব ছোট ছোট বাচ্চাদের কাছে আমার নামে যে এত প্রশংসা করলে, তার জন্য তো তোমায় একটা উপহার দেওয়া প্রয়োজন। আর কি যেন বললো, মনে পড়েছে, আই এম ইয়োর লাভ ওয়ান। এতক্ষণ ঠিক থাকলো ফারহাদের শেষের কথাটি শুনে লাফ দিয়ে উঠল। তার ছোট্ট মন, কপালের ঘাম এবার বেয়ে নিচের দিকে নেমে আসে। হাতের মুঠো শক্ত করে চেপে ধরে ভারী নিঃশ্বাস ফেলছে সে। ফারহাদের প্রশ্নের উত্তর সে কি দিবে? আসিল কাপা কাপা কণ্ঠে বলল, দেখুন। দেখাও, কি দেখাবে? বলেই বাঁকা হাসলো ফারহাদ। মেয়েটা যে একদমই কাবু হয়ে গেছে ব্যাপারটা ফারহাদ বেশ এনজয় করছে। বাচ্চা পার্টি, আমি তোমাদের সানশাইনকে নিয়ে যাচ্ছি। তো সবাই এখন সানশাইনকে বাই বলো, আর সাথে অল দ্য বেস্ট ফার্স্ট। ফারহাদের কথায় সব বাচ্চারা আসিলকে চুমু দিয়ে বাই বলে আর সাথে অল দ্য বেস্ট বলল। কিন্তু আসিল সে তো অবাকের চরম সীমানায় পৌঁছে গেছে, কিন্তু মুখ দিয়ে তার একটা কথাও বেরোচ্ছে না। যে বাচ্চাটি প্রথমে ফারহাদকে দেখেছিল সে আবার ফারহাদের সামনে এসে দাঁড়িয়ে হাত দ্বারা ইশারা করলো ফারহাদকে নিচু ঝুঁকে আসতে। ফারহাদও বাচ্চাটি ইশারায় বুঝতে পেরে ঝুঁকে বসল। মেয়েটি কিছুক্ষণ এইদিক সেদিক তাকিয়ে ফারহাদের কানের কাছে এসে বলল, Hey Mr. Farhad, do you know who do you look like? নো। মাথা নাড়িয়ে এক ভ্রু উঁচু করলো ফারহাদ। I tell you, you are look like a devil. মেয়েটির কথায় ফারহাদ চড় হাসলো ঠোঁট কামড়ে। মেয়েটির কাছে ফিসফিসিয়ে বলল, ইউ নো হোয়াট বারবি, আই এম ডেভিল অফ মাই কিংডম, নট ফর ইউ। মেয়েটি খিলখিলিয়ে হেসে ফেললো, সাথে ফারহাদ আসিলের হাত ধরে হাঁটা শুরু করে। আসিলকে গাড়িতে বসে নিজে ড্রাইভিং সিটে বসে গাড়ির স্টার্ট দেয়। আসিল তো এখনো থাম মেরে বসে আছে, সব কিছু তার মাথার উপর দিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? পাবনা। ফারহাদের উত্তরে আসিল চমকে তাকায় ফারহাদের দিকে, অবাক হয়ে জিজ্ঞেস করে, ভাব কেন? পাবনা কেন আবার? আমার চেকআপের জন্য। তুমি না আমায় বললে আমি পাগল, সাইকো, আমি মানসিক ভারসাম্যহীন আজাইরা লোক, খারুশ ভূতের মতো ঘুরে বেড়াই, আমি বিনা কারণে রেগে বোম হয়ে যাই। আর তুমি আমায় কি যেন একটা নাম দিয়েছ, ব্ল্যাকম্যান। তাই ভাবলাম তোমার কথা অনুযায়ী আমি পাবনার ডক্টরের কাছ থেকে চেক আপ করিয়েই নিই, আর সাথে তোমারও। মলিচিন ভাবে কথাগুলি বলল ফারহাদ। কেন? আমারও চেক আপ করবেন কেন? ফটাফট করে বলল আসিল। বাঁকা হাসলো ফারহাদ আসিলের দিকে তাকে এক ভ্রু উঁচু করে বলল, এই যে এতগুলি
রোগগ্রস্ত আমিকে তুমি নিজের লাভবান বানিয়েছো, আবার যাকে তুমি ভীষণ পছন্দ করো। তাই তোমারও চেক আপের প্রয়োজন, কারণ সুস্থ রমণী হয়ে কোনো অসুস্থ মানবের উপর প্রীতিপূর্ণ হওয়া কি কোনো সুস্থ মানুষের পরিচয়? আসলে স্তব্ধ হয়ে তাকিয়ে আছে ফারহাদের পানে। অনুশোচনা, লজ্জা, অস্বস্তি, ভয়, ভালো লাগা সব একসাথে কাজ করলেও যেমন অনুভূতি তৈরি হয়, ঠিক তেমনই উত্তরল সৃষ্টি হচ্ছে আসিলের মধ্যে। জানালার বাইরে তাকিয়ে নিজেকে শান্ত রাখতে ব্যাকুল হয়ে উঠল। ফারহাদের এই প্রশ্নের উত্তরে কি বলবে বুঝতেই পারছে না, তাই মিনমিনে স্বরে বলল, এক বাচ্চার কথা এত সহজে বিশ্বাস করে নিলেন? আমার প্রশ্নের উত্তর এটা নয়। তাহলে বলবো, আপনার প্রশ্নের উত্তর আমার কাছে নেই। তাহলে আমি তোমার উত্তর কিভাবে নেব? যেটা আপনার মন বলে। আহা, আমার আর মন হাসালে তুমি আমায়। কেন আপনার শরীরের হৃদয় নেই কেন? এটার উত্তর তুমি খুব শীঘ্রই জানতে পারবে। মিস ভাইকে ফোন করে জানিয়ে দাও যে আজ তোমার লেট হবে। কোথায় আছি আমরা? ওকে বলতে হবে না, পরে লেট করে বাড়ি ফিরলে আমায় দোষ দিতে পারবে না। আজীব পোলা। আবার নতুন নাম? সেদিন আয়ান আয়শার মা বাবাকে আয়শাকে বিয়ে করার প্রস্তাব দেয়, আর সেই প্রস্তাবে সম্মতি জানায় আয়শার পরিবার, কিন্তু বাধা পড়ে স্বয়ং আয়শার দিক থেকে। আয়শা অভিমানের বশে আয়ানকে সরাসরি না করে দেয়। আয়ান অনেক রকম ভাবে আয়শাকে মানানোর চেষ্টা করে, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। আয়শা তো আয়নের সাথে তাদের বাড়ি যেতে রাজিও ছিল না। তারপর আয়শার মা আব্বু তাকে বুঝিয়ে বলে, মা আমার, তুই এখানে থাকলে ওখানে আবার আসিল মামুনি একা হয়ে পড়বে, আর 2-1 দিনের তো ব্যাপার, তারপরে তুই আর আসিল তো আবার হোস্টেলে ফিরে যাবি। তাই মা, আব্বার কথায় ফিরে যা আয়ানের সাথে, রাখবি তো তোর আব্বুর কথা? আয়শা তার আব্বুর কথা রাখতে ফিরে আসে আয়নের সাথে। এরকমটা নয় যে আয়শা আয়নের মনের কথা বুঝে না। যেখানে নিজের ভালোবাসার মানুষের মনের কথা, চোখের ভাষা, স্পর্শের আকুলতা বোঝার ক্ষমতা রাখে না, সেটা কি আদৌ ভালোবাসা? আয়শা আয়নের এই সমস্ত অনুভূতিগুলো বুঝতে, জানতে, মানত। আয়নের না বলা ভালোবাসি কথাটি নিজের মনে মনে ভেবে কতই না লাজুক হাসি হেসেছে আয়শা। কিন্তু যখন আয়শার বিয়ের কথা শুনে আয়ান চুপ ছিল, অপেক্ষা, অবহেলা করছিল, আর অভিমান ভাঙার বদলে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছিল। সেই সব কিছু আয়শাকে আরো বেশি রাগিয়ে তুলেছিল। এত সব কিছুর পরেও আজ সব কিছু ঠিক আছে বলতে আয়ান সব কিছু ঠিক করে নিয়েছে। আজ অবশেষে তার প্রেয়সীর রাগ অভিমান ভাঙিয়ে নিয়েছে। আজ পরিপূর্ণভাবে শুরু হলো তাদের একসাথে ভালোবাসার পথ চলার অভিযান। কি এত ভাবছো ম্যাডাম? আয়ান আয়শার গা ঘেঁষে ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে কথাটি বলল। আয়ানের এরকম হঠাৎ আগমনে আয়শা কিছুটা চমকে উঠে বুকে হাত রেখে বলল, ও আপনি? আমি না তোকে একটু ভয় পেয়ে গিয়েছিলাম। একা একা ছাদে দাঁড়িয়ে কি করো? আর এত কি ভাবছো যে আশপাশ সব ভুলে বসেছো? সেরকম কিছু না, দুপুরে ঘুম থেকে উঠে দেখি আসিল নেই। ফোন করে জানতে পারলাম ও নাকি পার্কে তার সুইটহার্টদের সাথে খেলতে ব্যস্ত। আমাকে যাওয়ার কথা বললেও আমি যাইনি, শরীরটা ভালো লাগছিল না, তাই একা একা দাঁড়িয়ে আছি। আমায় ডাকতে পারতে, আমি তো রুমেই ছিলাম। ডিস্টার্ব করতে চাইনি। এই শোনো, তোমার করা কোনো কাজই আমার বিরক্ত করে না। আর শরীর ভালো লাগছে না মানে কি? তোমার অসুস্থতা এখনো কমেনি? আয়ানের প্রশ্নে ভরকে গেল আয়শা। ছি, এরকম সরাসরি কেউ জিজ্ঞেস করে? ইস, কি লজ্জা। সেদিন আয়শাকে নিয়ে আয়ান তাদের বাড়ি আসার আগে সোজা ডক্টরের কাছে যায়, আর সেখানে জানতে পারে আয়শার পিরিয়ডের জন্য তার বমি হচ্ছে আর শরীর ব্যথা। তার জন্য ডক্টর কিছু মেডিসিন প্রেসক্রাইব করে। আয়শা সেদিন মনে হচ্ছিল যেন মাটি ফাঁক করে ঢুকে যেতে, আর সেই একই ফিলিংস এখন আবার হচ্ছে আয়নের কথা শুনে। আয়শার লজ্জায় লাল রঙা চেহারা দেখে দুষ্টু হেসে আয়শার কোমর জড়িয়ে নিজের দিকে টেনে আনলো। আয়শা মাথা নিচু করে আছে। আয়ান বলল, আরে থাক, আর লজ্জা পেতে হবে না, আমার প্রশ্নের উত্তর দিতে হবে না। খুশি? আয়শা মুচকি হাসলো। একটা প্রশ্ন করব আপনাকে। 1000টা করো। আপনি যদি সত্যি আমায় ভালোবাসতেন
তাহলে ওমন আচরণ করতেন কেন? উপেক্ষা অবহেলা করতেন কেন? কেন আমার বিয়ের কথা শুনেও চুপ ছিলেন? ওরে বাবা, এত প্রশ্ন! আসলে তোমায় আমি অনেক আগে থেকে ভালোবাসতাম না, যেমনটা তুমি আমাকে বাসতে। হ্যাঁ, এটা বলতে পারি, তোমাকে আমার ভালো লাগতো। তারপর ধীরে ধীরে আমি তোমার আচরণে মুগ্ধ হলাম, তোমার মিষ্টি কথা থমকে গেলাম, তোমার চোখ সাগরে হারিয়ে গেলাম। তোমাকে এক নজর দেখতে মরিয়া হয়ে উঠতাম। তোমার ছোট্ট হাতের হালকা স্পর্শে আমার বিশাল শরীর কেঁপে উঠত। আচ্ছা আশু, আমার এই ধরনের আবেগ প্রবণতা কি আমার ভালোবাসার পরিচয় দেয় না? আয়শার চোখ ভরে উঠল, তার ছোট্ট মন চাইছে এখন আয়ানকে জড়িয়ে ধরতে। আয়ান আয়শাকে আর একটু চেপে ধরে নিজের সাথে। আর রইল তোমার বিয়ের কথা। তাহলে মিস, বিয়ে তো তোমার আমার সাথেই হবে। আর অবহেলা উপেক্ষা যদি না করতাম তো তোমার পড়াশোনা সব লাটে উঠে যেত। যেখানে আমাকে নিয়ে সারাদিন চিন্তা করো তোমার মন ভরে না, আর সেখানে আমি তোমার প্রেম বিনোদন দেব ভাবলে কি করে? এমনি তো তখন তুমি ছোট ছিলে, কিন্তু এখন এখন কি করে দেখাই তাহলে। আয়নের ঠোঁট জোড়া আয়শার ঠোঁটে যখন ছুঁই ছুঁই, ঠিক সেই মুহূর্তে আয়শার ফোন বেজে উঠল। আয়শা ঝটপট সরে দাঁড়ালো, কিন্তু আয়নের ফেস দেখে ফিক করেই হেসে একটু দূরে সরে ফোন রিসিভ করলো। বল বনু। আশু, কোথায় তুই? তোদের ছাদে। কিন্তু তুই কোথায়? কখন ফিরবি? 5:30 বাজে তো। তুই কি ছাদে একা? বাহ হ্যাঁ, না মানে তোর ভাইও আছে। বাহ, রোম্যান্স চালিয়ে যাও গুরু। আচ্ছা শোন, আমার ফিরতে দেরি হবে, প্লিজ জানু ভাইকে বলিস না লক্ষ্মীটি, ওকে একটু সামলিয়ে রাখিস। কি? ফিরতে দেরি হবে মানে কি? আমি কি বলবো তোর ভাইকে? আর কিভাবে সামলিয়ে রাখবো? ও মাই বেবি গার্ল, ভাইকে কিভাবে সামলিয়ে রাখতে হবে এটাও কি আমি শেখাবো? আমার লজ্জা করে না বুঝি? ফালতু কথা রাখ। কতক্ষণে আসবি? রাত 9টার মধ্যে। লাভ উফ বোনো, তুই আমাকে পাগল বানিয়ে দিবি। আচ্ছা ফোন রাখ, আই উইল ম্যানেজ। ইউ, লাভ ইউ আশু। টু টেক কেয়ার বেবি। আচ্ছা, ফোন কেটে পেছন ঘুরতে আয়নের বুকের সাথে ধাক্কা খায়। মাথা তুলে দেখে আয়ান তার দিকে ফ্রিকুচকে তাকিয়ে আছে। কথা কে কল করছিল? আশিল। ও, কি বললো? ও বলল যে ওর ফিরতে লেট হবে। আসলে ও আমাদের ক্লাসমেট সোনিয়াদের বাড়ি গিয়েছে। সোনিয়ার অ্যাসাইনমেন্টেও একটু প্রবলেম হচ্ছিল, তাই সে আশিলকে তার হেল্প করার জন্য ডেকেছে। ও ঠিক আছে, কিন্তু তুমি এরকম ঘামছো কেন? কই না তো। আচ্ছা নিচে যাই চলুন। এত তাড়াতাড়ি কি আছে? আমার কাজ তো তখন অসম্পূর্ণ রয়ে গিয়েছিল, সেইটা শেষ করে নি। হে মিস্টার, আই এম স্টিল এ ইয়ং লিটল গার্ল। এটি বলে আয়শা এক ছুটে নিচে নেমে যায়। আয়ান বোকার মতো দাঁড়িয়ে রইল। কি বললো? ও এখনো ছোট। যাও আয়ান, এরকমই হয় যখন তুমি তোমার থেকে প্রায় 9 বছরের ছোট্ট একটি মেয়ের প্রেমে পড়ো। এত তাড়াতাড়ি আমার সাথে যেতে রাজি হয়ে গেলে যদি আমি তোমাকে কিছু করে দেই? ফারহাদের কথায় আশিল কিছুটা চুপসে যায়, কিন্তু তারপরও জোর গলায় বলে, কি করবেন আপনি আমায় শুনি? যেটা একা একটা মেয়ে পেলে সবাই করে বা করতে চায়। আপনি এরকম কিছুই করবেন না, আমি জানি। এত বিশ্বাস? এত বিশ্বাস কারোর উপর করতে নেই। কে জানে সে তোমার বিশ্বাসের মূল্য দিতে পারবে কিনা। আপনাকে আমি নিজের মনের অজান্তে জায়গা দিয়েছি, সেখানে বিশ্বাস তো খুব অল্প জিনিস। কি ব্যাপার, চুপ কেন? ইনশাল্লাহ আপনি আমার বিশ্বাসের মূল্য দেবেন। ফারহাদ তাচ্ছিল, হাসলো, আর কোনো কথা না বলে ড্রাইভ করতে মনোযোগী হলো। আর আশিল ঠান্ডা হাওয়া অনুভব করলো। রবি মামা তার প্রভা নিয়ে পাড়ি জমিয়েছে ভিন পশ্চিম দেশে। ক্লান্ত পাখিরা ফিরে যাচ্ছে তাদের নিরে। ভালোবাসার মানুষগুলি হাতে হাত ধরে হেঁটে চলছে নাম না জানা পথে। আশির এবার অতিষ্ঠ হয়ে গেছে। প্রায় 40 মিনিট ধরে বসে আছে গাড়িতে। ফারহাদকে 1000 বার কোথায় যাচ্ছি আর কতক্ষণ জিজ্ঞেস করার পরও কোনো উত্তর দেয়নি। একদম রোবটের মতো গাড়ি চালাচ্ছে। আরো 10 মিনিট পর গাড়ি থেমে গেল। ফারহাদের গাড়ি থেকে নেমে আশিলের জন্য পাশের দরজাটি খুলে দিল। গম্ভীর স্বরে বলল, নামো। ঝিমানো আশিল ফারহাদের আওয়াজে কিছুটা সচকিত হয়ে উঠল। আর মোড়া ভেঙে ধীর পায়ে গাড়ি থেকে নেমে এলো আশিল। গাড়িতে এতক্ষণ চুপচাপ বসে থাকায় আলস্য ভাব চলে এসেছে, তাই 2 হাত দিয়ে নিজের চোখ মুখ কচলিয়ে
মিটি মিটি চোখে আশেপাশে ভালো করেই তাকালো। আশেপাশে ভালো করে চোখ ঘুরাতে আসিল থমকে গেল। অবাক দৃষ্টি এখন ভয়ার্থ দৃষ্টিতে পরিণত হয়েছে। গলা শুকিয়ে আসছে তার, শরীরে মাঝে মধ্যে ভয়ে শিউরে উঠছে। বিভিন্ন রকমের বড় বড় গাছ দ্বারা বাউন্ডারি দেয়া এক মোটামুটি আকারের ময়দান। গাড়ির সামনে প্রায় 25 থেকে 30টি কালো কাপড় পরিহিত বিশাল আকারের লোক দাঁড়িয়ে আছে, যাদের হাতে রয়েছে গ্লক 19 গান। আসিলকে ভয় পেতে দেখে লোকগুলি দুই ভাগে বিভক্ত হয়ে মাঝে রাস্তা করেই দিল। আসিল সামনের দিকে তাকিয়ে দেখলো ফারাদ তার থেকে প্রায় কিছুটা দূরে, দুহাত পকেটে গুজে পেছন দিকে ফিরে দাঁড়িয়ে আছে। আসিল সময় নষ্ট না করে ছুটে গেল ফারাদের দিকে। ফারাদকে পেছন থেকে জাপটে ধরে কাঁপতে থাকা কান্নারত গলায় অস্পষ্ট স্বরে জিজ্ঞেস করলাম, ফরহাদ ফরহাদ ওরা কারা? আপনি আমায় এখানে কেন নিয়ে এসেছেন? আমি ভয় পাচ্ছি, প্লিজ প্লিজ চলুন এখান থেকে। আসিলের কথায় ফারাদ বাঁকা হাসে। মেয়েটা যে ভীষণ ভয় পেয়েছে এটাই তো সে চাইছিল। ফারাদ এবার তার লাল হয়ে যাওয়া চোখ নিয়ে ঘুরে হালকা ঝুঁকে গিয়ে আসিলের কোমর জড়িয়ে অন্য হাতে মাথার পেছন দিকে চেপে ধরে নিজের মুখের সামনে নিয়ে আসে উম্মাদের মতন। তাতে ধপ পিষে পড়ল। ইস, খুব ভয় পেয়েছো বুঝি? কপালে ঘামও জমেছে। ওই লোকগুলিকে দেখে ভয় পাওয়ার কিছু নেই, ওরা আমার জন্য কাজ করে। আর একটা মজার বিষয় হচ্ছে, তুমি আমায় আরও একটা নাম দিয়েছো, আর সেটা হলো বিস্ট। আর তো আর তোমার বলা বিস্টের সাথে আমার অনেক মিল আছে। সেও কুৎসিত মনের আর আমিও, সেও দয়া মায়াহীন আর আমিও, সেও হিংস্র আর আমিও, সেও ভয়ঙ্কর আর আমিও। তার কাছে ভালোবাসা অর্থহীন আর আমার কাছেও, কিন্তু একটা বিষয় আমার আর তার মধ্যে অভিন্ন, আর সেটা হলো তার কাছে বিউটি আছে আর আমার কাছে আছে অ্যাঞ্জেল। শুধু অভাব একটা কিসের। শেষ হতেই ফারাদ আসিলকে আরো টেনে নিজের সাথে চেপে ধরে তার ঠোঁট জোড়া চেপে ধরে আসিলের নরম মুষ্টে উম্মাদের মতো চুমু খেতে লাগলো। ফারহাদ দেখে মনে হচ্ছে যেন সে কত কালের পিপাসিত চাতক পাখি, যে এখন তার তৃষ্ণা মেটাতেই ব্যস্ত। এতক্ষণে সমস্ত গার্ড ফারহাদের কাণ্ড দেখে পেছনে ঘুরে গেছে। তাদের বসের এই মুহূর্ত তাদের দেখা নিষেধ। বেশ কিছুক্ষণ পর ফারহাদ আসিলের ঠোঁট ছেড়ে মাথা উঁচিয়ে তাকায় তার অ্যাঞ্জেলের দিকে, আর দেখে আসিলের চোখ পরিপূর্ণ নোনা জলে। চোখে তার হাজারো প্রশ্নের ভেলা। নির্বাক হয়ে তাকিয়ে আছে ফারহাদের দিকে। তার শরীর ক্রমশ অবশ্যই, আর সে চুপচাপ দাঁড়িয়ে আছে মেয়েটি। ফারহাদের এহেন রূপ তার অকাম্য। আসিলের এইরকম নীরব পরিস্থিতি দেখে ফারহাদের মাঝে একটু খারাপ লাগা কাজ করলো। তা বেশিক্ষণ স্থায়ী হলো না। নিজের হাতের বুড়ো আঙুল দ্বারা আসিলের লাল হওয়া ঠোঁট স্লাইড করতে থাকে। ঘোর লাগা কণ্ঠে বলে, এই ছোট্ট মাথাতে এত বেশি চাপ দিও না অ্যাঞ্জেল। শুধু এইটুকু মনে রেখো, আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাভের সূচনা আজ থেকে হয়ে গেছে। কথাটি বলেই শেষ করেই ফারহাদ আবার ডুব দিল আসিলের অধরে। মেয়েটা নিশালো। আসিল তার চোখ বন্ধ করে নিল, খামচিয়ে ধরল ফারহাদের কোমরের কাছে কাপড়। ফারহাদ উম্মাদের মতো কিস করে যাচ্ছে, মাঝে মধ্যে কামড়ও বসিয়ে ফেলেছে আসিলের নরম ছোটে। ব্যথায় চোখে টইটুম্বুর জল এবার বসে পড়েছে গাল পেয়ে। শরীর এমন অবশ হয়েছে যে ফারহাদকে সরিয়ে ফেলাও কষ্টকর হয়ে উঠেছে আসিলের পক্ষে। সবার শেষে শক্ত আর আওয়াজ করে চুমুখে ছেড়ে দিল আসিলকে। দুই হাতের বুড়ো আঙুল দ্বারা আসিলের চোখের পানি বেয়ে পড়া পানি মুছে দেয়, আর জোরে আওয়াজে তার গার্ডদের উদ্দেশ্য করে বলে, বয়েস গেট স্টার্টেড। আসিলকে দাঁড় করিয়ে সে এগিয়ে গেল গাড়ির দিকে। গাড়ির সামনে অংশে লাফ দিয়ে উঠে বসে। ফ্রন্ট উইন্ডো হেলান দিয়ে বেশ আয়েস করে বসলো। সফট ড্রিঙ্কসের একটা ক্যান খুলে চুমুক বসাতেই থাকে আসিল। এই অজানা ফারহাদ নামক মানুষটির দিকে তাকিয়ে আছে বল শূন্য দৃষ্টিতে। কিছুক্ষণের মধ্যে একটা গার্ড আসিলের সামনে এসে তার দিকে একটা ধারালো ছুরি বাড়িয়ে দিল। আসিলকে কিছু বলার সুযোগ না দিয়ে তার হাতে ছুরিটি ধরিয়ে দিল। আসিল ফারহাদের দিকে তাকাতে সে বাঁকা হাসি দিয়ে ইশারা করলো পেছনের দিকে ঘুরতে। আসিল আস্তে করে পেছনের দিকে ঘুরে থমকে গেল। হাফ প্যান্ট পরা এক
ছেলের হাত পা বাঁধা কাঠের চেয়ারের সঙ্গে মুখে ব্রাউন টেপ মারা। ছেলেটিকে দেখে আসিলের একটু বুঝতে অসুবিধা হলো না যে এটাই সেই রেস্টুরেন্টের ছেলে যে কিনা আসিলকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছিল। কিন্তু ওই ছেলেটা এখানে কেন? আসিলের প্রশ্নসূচক দৃষ্টিতে ফারহাদের দিকে তাকালো। ফারহাদ আসিলের ভাবনা বুঝতে পেরে জোর গলায় বলল, অ্যাঞ্জেল, প্রথম দেখাতেই তুমি নাকি তার মনে দাগ কেটে দিয়েছ। এবার আমি সেই দাগ দেখতে চাই। তুমি ওর বুকটা চিরে আমাকে তার দাগ দেখাবে। ব্যাস এটুকুই। আসিলের এবার কাল ঘাম ঝরছে, মৃগী রোগীর মতো শরীর কাঁপছে তার। বাঁধনরত অবস্থায় ছেলেটি নিজের মাথা জোরে জোরে নাড়িয়ে না বোঝাচ্ছে আসিলকে। আসিল কি হলো? আমার কথা কানে যায়নি নাকি আমাকে কিছু করতে হবে? কোনটা? এবার হু করে কেঁদে উঠল। ফারহাদকে এখন তার ভীষণ ভয় করছে। কাপা কাপা কঞ্চে বলল, ফরহাদ, কেন এমন করছেন? আপনাকে দেখে আমার এখন ভয় হচ্ছে। আপনি ওই ফরহাদ নন যাকে আমি চিনি। আপনি অন্য কেউ। ফারহাদ আসিলের কথায় জোরে আওয়াজে হেসে উঠল। সফট ড্রিঙ্কসের ক্যান ছুঁড়ে ফেলে দিয়ে নিচে দাঁড়িয়ে তার কোমরের পেছন থেকে 90mm গান বের করে ফারহাদের হাতে গান দেখে আটকে উঠে আসিল ধীর পায়ে হেঁটে আসিলের সামনে দাঁড়িয়ে মুখ থেকে কয়েকবার চ শব্দটি উচ্চারিত করে। আসিল গালে হাত দ্বারা স্লাইড করতে করতে বলল, হাহা অ্যাঞ্জেল, আই ডোন্ট লাইক টক টু মাচ। যা বলছি তাই করো। তুমি ছুরি চালাবে, না হলে আমাকে এটা চালাতে হবে। চয়েস ইজ ইয়োর্স। ফরহাদ, ফরহাদ, আপনি ভুল ভাবছেন। উনি তো আমায় হেল্প করছিলেন। আর আসিলের কথা শেষ হওয়ার আগে তার গার্ড গুলি ছেলেটির মাথায় বন্দুক তাক করল। আসিল তা দেখে একটু জোরেই বলল, ফরহাদ, ফরহাদ, আমি করছি। আপনি যা বলবেন তাই করব, কিন্তু প্লিজ মারবেন না ওনাকে। গো। আসিল আস্তে ধীরে এগিয়ে গেল ছেলেটির দিকে। ছেলেটি এখনো মাথা নেড়ে না বোঝাচ্ছে প্রাণের ভিক্ষা চাইছে। আসিল কম্পিত হাতে ছেলেটির খোলা শরীরে বুকের বাঁ পাশে ধারালো ছুরি দ্বারা ছোট্ট একটা পোজ বসায়, যার ফলে খুবই সামান্য ক্ষত সৃষ্টি হয়। ফারহাদ আসিলের কাণ্ডে ঠোঁট কামড়ে ক্ষীণ হাসে। আসিলের কাছে গিয়ে কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে ফেলে। দৃষ্টি আসিলের লাল হয়ে যাওয়া ঠোঁটের দিকে রেখে নরম গলায় বলল, ওর প্রতি এত মায়া উতলে উঠছে কেন অ্যাঞ্জেল? কথা শেষ করে একটা গুলি চালিয়ে দেয় ছেলেটির গায়ে। গল গল করে রক্ত বেরিয়ে আসে, লাল রক্ত। ছেলেটি পাগলের মতো ছটফট করতে থাকে। আসিল চট জলদি ভয়ে দুহাত দিয়ে নিজের মুখ চেপে ধরে ফুপিয়ে কেঁদে উঠে হাঁপাতে হাঁপাতেই বলে, আপনি বলেছেন ওনাকে কিছু করবেন না। আপনি বলেছিলেন। ফারহাদ আসিলের থুতনি ধরে মুখটা উঁচু করে। আসিল অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে ফারহাদের দিকে। আমি তোমায় আগেই ওয়ার্ন করেছিলাম আমায় বিশ্বাস না করতে। ফারহাদ নিজের সামনে আসা সিল্কি চুলগুলো গুজে পেছনে ঠেলে দিল। চুল উল্টানোর সাথে হুডির টুপিটাও পড়ে যায় মাথা হতে। আসিল এবার অবাক চোখে তাকিয়ে আছে ফারহাদের কাটা ভ্রুয়ের দিকে। ফারহাদ আসিলের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে পড়ল, ইউ নো হোয়াট, ইউ আর রাইট। যাকে তুমি আগে চিনতে সেটা আমি নই। এখন তুমি যাকে দেখছো এটাই আমি। আর একটা কথা কি জানো তো, আমার জিনিসে কেউ নজর দিক সেটা আমার একদম পছন্দ নয়। পরপর 3টা গুলির আওয়াজে পরিবেশ একদম নিস্তব্ধ হয়ে যায়। পাখিরা ভয়ে গাছ থেকে উড়াল দেয় খোলা আকাশে। চেয়ারে সমেত উল্টে পড়ে আছে নিথর দেহ। ফারহাদের বন্দুকের নল থেকে বেরিয়ে যাচ্ছে ইচ্ছ ধোয়া। আসিল চিৎকার করতে গেলেই ফারহাদ তার 7-8 আঙ্গুল ধরে চেপে ধরে আসিলের অধরে। আর তার দীর্ঘ পুরুষালী কণ্ঠে বলে, শু, ডোন্ট শাউট। আসিলের চোখের সামনে ভেসে ওঠে সেই অভিশপ্ত রাতের দৃশ্য, যেই রাতের চিন্তা তার ঘুম হয়নি শত রাত। এতক্ষণে সমস্ত কিছু পরিষ্কার জলের মতো স্বচ্ছ। আসিল অস্পষ্ট স্বরে বলল, খুনি। ঢলে পড়ল ফারহাদের বুকে। অভিনয় সেটাও এত নিখুঁত নাকি আসিল ফারহাদের মধ্যে এতটা হারিয়ে গিয়েছিল যে তার আসল রূপ দেখতেই অক্ষম হয়েছে? আসিলের ছোট্ট হৃদয়ে লালন করা প্রথম পুরুষ ফারহাদ। তার শরীরকে মর্মস্পর্শ করা প্রথম যুবক হলো ফরহাদ, যার স্পর্শে আসিল
কোনো দিন উপদ্রব উপলব্ধি করেনি। আর আজ সেই ব্যক্তি কিনা একদম অচেনা রাজ্যের রাজা হয়ে উঠেছে। আগে যে স্পর্শ তাকে এক অদ্ভুত সুখ দিত, আজ তার স্পর্শের কথা চিন্তা করলে শরীরে যেন ঘৃণায় রিড়ি করে ওঠে। তথাপি আসিলের কাছে এখন সব কিছু স্বচ্ছ জলের মতন। সেই দিনের পরে আসিল আর আয়শা কলেজে জয়েন করেছে। হোস্টেলে শিফট হয়েছে বলতে আসিল জোর করেছে। এদিকে আয়ান আবার রেগুলার ডিউটি জয়েন করেছে। পরিশেষে আজ আসিলের ছোট্ট মন ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। ওই অভিশপ্ত রাতের অন্ধকারে ঘেরা গলির মধ্যে সেই খয়েরি আঁখিযুক্ত খুনির স্বপ্নের কারণে কত রাত তার নির্ঘুম কেটেছে তা বলার বাইরে। সময় কারোর জন্য না অপেক্ষা করে না, সে তো বাধাহীন জলধারার মতন বয়ে চলে তার আপন গতিতে। সেই দিনের পর কেটে গেছে 1 সপ্তাহ। এই 1 সপ্তাহের মধ্যে অনেক বেশি কিছু না বদলালো বৈচিত্র্য ঘটেছে আসিলের চাল চলন। সেই প্রাণবন্ত মেয়ে এখন সবসময় চুপচাপ থাকে, সবসময় ঠোঁটে লেগে থাকা হাসির রেশ এখন উধাও। ভাঙন ধরেছে তার বাকশক্তিতে, তার মনের গহীনে বয়ে চলছে কষ্টের প্রবল ঝড়। সেদিন আসিল অজ্ঞান হয়ে যেতে ফারহাদ সোজা তাকে তার বাড়িতেই দিয়ে আসে। আয়ান আর আয়েশা তাকে প্রশ্ন করতে সে বলে আসিলকে সে রাস্তায় সেন্সলেস হয়ে পড়ে থাকতে দেখেছিল, তাই তাকে উঠিয়ে নিয়ে এসেছে। ফারহাদের মিথ্যাই ওরা বিশ্বাস করে নেয় আর লেগে পড়ে আসিলের সেবায়। আর তারপরে তিনি ফারহাদকে তার বিশেষ বিজনেস মিটিংয়ের জন্য ইন্দোনেশিয়া যেতে হয়। ফারহাদ চুপচাপ বসে আছে তার রুমের সোফায়, ল্যাপটপ থেকে মাঝে মাঝে চোখ সরিয়ে তার সামনে বিশাল খাটের দিকে তাকায়। আসিল শুয়ে আছে, সে এখন গভীর ঘুমে আচ্ছন্ন। প্রায় ঘন্টাখানিক আগে ডক্টর তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে তাকে ঘুমের দেশে পাঠিয়েছে। তখন থেকে শুরু করে এখন পর্যন্ত ফারহাদ ঠায় বসে আছে আসিলের পাহারাদার হয়ে। হয়তো তার চোখের তৃষ্ণা মেটাতে ব্যস্ত সে, কিংবা আসিলের শরীরের সুঘ্রাণ যা সারা রুম ছড়িয়ে পড়েছে সেটিতেই আসক্ত হতে ব্যস্ত। 5 দিনে নিজের মিটিং শেষ করে আজ ভোর 4টায় দেশে ফিরে আসে ফারহাদ। দেশে ফিরে সে আর তার অশান্ত মন তৃষ্ণাত্মক চোখে তার অ্যাঞ্জেলকে দেখার জন্য মরিয়া হয়ে পড়ে। গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সে আসিলের কলেজের দিকে। আর কলেজের সামনে আসতেই দেখে বেশ কিছু ছেলে মেয়ে কিছু ঘিরে দাঁড়িয়ে আছে। তারা নিজেদের মধ্যে কিছু বলা কওয়া করছে। ফারহাদ ভ্রুকুচকে ভিড় ঠেলে দেখতে তার হৃদয় কেঁপে ওঠে। আসিল অজ্ঞানত অবস্থা মাটিতে পড়ে আছে। ফারহাদ আশেপাশে দাঁড়িয়ে থাকা ছেলে মেয়েদের অবাক দৃষ্টি উপেক্ষা করে আসিলকে কোলে তুলে সোজা তার বাড়িতে নিয়ে আসে। ডক্টরকে আসিলের অসুস্থতার কথা কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, মেয়েটি কোনো জিনিসে ভীষণ রকম ভয় পেয়ে আছে, তারপর ডিপ্রেশন, চিন্তা, অনিয়মিত খাওয়া দাওয়া, বা বলতে পারেন একদম খাওয়া দাওয়া না করা। এরকমটা আজ থেকে নয়, বরং প্রায় সপ্তাহ খানেক ধরে চলেছে, যার ইফেক্ট আছে এই অবস্থা। মিস্টার ফরহাদ এরকম চলতে থাকলে কিন্তু পরে বিরাট অসুবিধা হতে পারে। ইউ নো হোয়াট আই এম ট্রাইং টু সে। মানসিক ভারসাম্যহীন হয়ে পাগল বা নার্ভের রোগী হয়ে যেতে পারেন তিনি। জানি না মেয়েটি আপনার কে, শুধু বলবো ভালোবাসা, যত্ন দ্বারা তাকে আগলে রাখতে। কিছু রোগ শুধু মেডিসিনে ঠিক হয় না। ফারহাদ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মনের মধ্যে সৃষ্টি হয়েছে ছিনছিনে ব্যথা। আই ট্রাই মাই বেস্ট ডক্টর। ডক্টর ফারহাদের কাঁধে হাত রেখে মুচকি হেসে বেরিয়ে যায় নিঃশব্দে। আসিল ঠোঁট ফুলিয়ে পিটপিট করে চোখ জোড়া খুলল। চোখ এদিক এদিক ঘুরিয়ে নিজেকে অত্যাধিক একটা অজানা জায়গায় দেখে কিছুটা ভয় পেয়ে যায়। ফারহাদ আসিলকে লক্ষ্য করে, তার সামনে টেবিলে রাখা টেলিফোন করে। ঠিক তার 1 মিনিট পরে দরজায় টোকা পড়তে ফারহাদ ধীর পায়ে এগিয়ে নিঃশব্দে দরজা খুলে সার্ভেন্টের হাত থেকে খাবারের ট্রে নিয়ে এগিয়ে যায় খাটের দিকে। এদিকে আসিল নিজেকে অজানা জায়গায় আবিষ্কার করে ঘাবড়িয়ে যায় ভয়ের চোটে। এসি রুমে সে ঘেমে যাচ্ছে। কারো হেঁটে আসা স্লিপারের আওয়াজ শুনে কাঁপা কাঁপা ভাবে মাথা ডান দিকে ঘোরাতেই তার ভয়ের মাত্রা 100 গুণ বেড়ে গিয়ে চিৎকার দেওয়ার জন্য মুখ খুলতে ফারহাদ তার হাতের ট্রে বিছানার এক কোণে রেখে দ্রুত আসিলের মুখ টিপে বেডের হেডবোর্ডের সাথে চেপে ধরে। চুপ, একদম চুপ। সব সময় তোমার এই ভাঙা টেপ রেকর্ডার চালানোটা কি ভীষণ প্রয়োজন?
আসিল ফারাদের কথায় উত্তর দেবে কি? সে তো আতঙ্কে সুরঞ্জিত, শরীরে তার থরথর করে কাঁপছে। তার এই মুহূর্তে বর্তমান সৌম্যর দর্শন ফারহাদকে চোখে পড়ছে না। তার তো সেই দিনকার হিংস্র ফারহাদের কথা মাথায় আসছে। ভয় আটকে উঠল আসিল কাপা কাপা হাত দিয়ে। তার মুখ থেকে ফারহাদের বলিষ্ঠ হাত ছাড়াতে মরিয়া হয়ে উঠল। ফারহাদ আসিলের অস্থির আচরণ দেখে আসিলকে আরো বেশি নিজের সাথে চেপে ধরে, নিজের কোলে বসিয়ে নিল। আসিল যেন থামার নাম নিচ্ছে না, সে তার ব্যর্থ চেষ্টা চালিয়েই যাচ্ছে।